আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ পেরিয়ে বেশ কয়েকদিন কেটে গেলেও সাদেক এগ্রোর 15 লক্ষ টাকার ছাগল এখনো টক অব দ্য কান্ট্রি। সোশ্যাল মিডিয়ায় এসেছে এটি ক্রয় করেছেন মুশফিকুর রহমান ইফাত নামের একজন রাজস্ব কর্মকর্তার ছেলে। এখান থেকেই মূলত বিতর্কের শুরু। কে এই কর্মকর্তা, তার এত বিলাসবহুল লাইফস্টাইলের রহস্য কি, এসব আলোচনা পরবর্তীতে অনেক দূর গড়িয়েছে। পুরো ঘটনা এবং এই ঘটনার প্রতি একজন আলেম হিসেবে এবং একজন নাগরিক হিসেবে আমার দৃষ্টিভঙ্গি কেমন, ভিডিওতে এগুলোই বলার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। আসুন প্রথমেই পুরো ঘটনাটি সম্পর্কে একটু জেনে নেই। সাদেক এগ্রো একটি ছাগল, তাদের ফার্মের একটি ছাগল যখন তারা 15 লক্ষ টাকা দাম চায়, কোরবানির আগের কথা বলছি এটি, এর প্রেক্ষিতে একজন ক্রেতা সেটিকে ক্রয় করে সম্ভবত 11 বা 12 লক্ষ টাকা, এরকম পরবর্তী নিউজে এসেছে। এবং সেই ক্রেতা বয়স অত্যন্ত কম এবং সোশ্যাল মিডিয়াতে এই ছাগল যিনি ক্রয় করেছে তার ছবিটি ভাইরাল হয়ে যায়। সেখান থেকেই মূলত প্রশ্নটি মানুষজন করতে থাকে যে আসলে এই এত অল্প বয়সী একটি ছেলে, তিনি এত দামি একটি পশু ক্রয় করলেন, তিনি আসলে কে? এই প্রশ্নটি এখান থেকেই শুরু হয় এবং এখান থেকেই যেই প্রশ্নের উত্তরগুলো যেগুলো আসতে থাকে, যে এই ছেলেটি আসলে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে, অর্থাৎ একজন সরকারি চাকরিজীবীর ছেলে, এবং তিনি যে শুধু এই ছাগলটি ক্রয় করেছেন বিষয়টি এমন নয়, বরং তিনি প্রায় অর্ধ-কোটি টাকার পশু ক্রয় করেছেন। অর্থাৎ আরো অনেক বড় বড় তিনি গরু ক্রয় করেছেন এবং এর আগেও তিনি এরকম করেছেন, এর আগের ঈদগুলোতে এরকম করেছেন। এবং তার অন্য বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যে তিনি দামি দামি কিছু গাড়ির সাথে, এবং সেগুলো তার গাড়ি, তার নাম লেখা রয়েছে গাড়ির সাথে, এই ধরনের কিছু কার যেগুলোর দাম প্রায় 4-5 কোটি টাকা, এরকম বেশ কিছু ছবি তার ভাইরাল হয়ে যায়। মূলত এই ইফাতের বিষয়টি যখন মিডিয়া ঘাটাঘাটি করছে এগুলো নিয়ে, সেখান থেকেই মূলত এই সরকারি কর্মকর্তা মতিউর রহমান, অর্থাৎ ইফাতের যিনি বাবা, তার পরিচয় বেরিয়ে আসে। এর প্রেক্ষিতে তাকে নিয়ে মানুষজন প্রশ্ন করতে থাকে যে একজন সরকারি কর্মকর্তা, তার বেতন কত হতে পারে এবং তিনি তার সন্তানদেরকে এরকম একটি লাইফস্টাইল দিচ্ছেন বা তিনি এত টাকা উপার্জন করছেন, এই সম্পদের আসলে উৎসটা কি? সেটিকে আদৌ কোনো বৈধ পন্থা নাকি তিনি অবৈধভাবে এগুলো করছেন? এভাবে যখন আলোচনা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়, সেই সময় এই ভদ্রলোক, অর্থাৎ এই সরকারি কর্মকর্তা মতিউর রহমান, তিনি মিডিয়াতে এসে এই ছাগল ক্রয় যিনি করেছেন, অর্থাৎ ইফাত, মুশফিকুর রহমান ইফাত, এই ইফাতকে তার সন্তান হিসাবে তিনি অস্বীকার করে বসেন। মূলত তার এই অস্বীকারটি আগুনের মধ্যে তেল দেওয়ার একটি বা ঘি ঢালার মতো একটি কাজ করেছে বলে আমার কাছে মনে হয়। তার কারণ পরবর্তীতে মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই রহস্য উন্মোচনে লেগে পড়ে যে আসলে এই ইফাত তাহলে কে, আর এই মুশফিকুর রহমান প্রাথমিকভাবে গবেষণায় বা যেটি প্রাথমিকভাবে যেটির যে রহস্যের জট খুলেছিল যে এই ইফাত হচ্ছে মতিউর রহমান, এই জনৈক ভদ্রলোক রাজস্ব কর্মকর্তার ছেলে, পরবর্তীতে যখন তিনি এটা অস্বীকার করলেন, তাহলে আসলে ইফাত কে? এই প্রশ্নের উত্তর ঘাটতে গিয়ে মূলত থলের বিড়াল বেরিয়ে আসে যে এই ভদ্রলোক, এই মতিউর রহমান যে কর্মকর্তা, সরকারি আমলা যিনি, তিনি মূলত 2টি বিবাহ করেছেন এবং তার এই দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে তার এই সন্তান হচ্ছে ইফাত, মুশফিকুর রহমান ইফাত। তিনি হয়তো ভেবেছিলেন, এটি আমার ধারণা, যে তার দ্বিতীয় পক্ষের বিষয় যেহেতু তার নিজ এলাকা এবং তার নিজ গণ্ডির মধ্যে খুব একটি কোনো স্পষ্ট ধারণা কারোই নেই, সবাই হয়তো একটু একটু আড়ালে কানাঘুষো শুনেছেন বা সংবাদটি শুনেছেন যে এই ভদ্রলোক পরবর্তীতে বিয়ে করেছেন আরেকটি, কিন্তু এটি কোনো ঘোষিত বিষয় না। এজন্য তিনি হয়তো ভেবেছেন যে এই সন্তানকে যদি তিনি অস্বীকার করে দেন, তাহলে তার যে প্রথম পক্ষের স্ত্রী, যা তার এলাকায়, এবং তিনি তার স্ত্রী হিসাবে ওই স্ত্রীকেই তো সবাই চিনে থাকেন, এবং তার স্ত্রীদের মধ্যে তো এই মুশফিকুর রহমান ইফাত নয়, সুতরাং এই ইফাতকে খুঁজেও পাবে না, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে বা উঠানো হচ্ছে এগুলো মুছে যাবে, এই ধরনের হয়তো তিনি ধারণা করেছিলেন বলে আমার মনে হয়। কিন্তু সাংবাদিকরা কিন্তু পরবর্তীতে ঘটনা যাচাই করে এগুলো বের করেছেন, এবং এগুলো বের করতে গিয়ে কিন্তু এই ভদ্রলোকের শুধু যে এই গাড়ি কেনা বা এগুলো নয়, বরং পুরোপুরি যে সম্পদের যে ফিরিস্তি বেরিয়ে এসেছে, এটি কিন্তু অবাক করা। তার এই দামি দামি গাড়ির সাথে ঢাকা শহরে একাধিক দামি
ফ্ল্যাট রয়েছে, বাসা রয়েছে, এবং নরসিংদী ও গাজীপুরে একাধিক রিসোর্ট এবং পার্কের মালিকানা রয়েছে এই ভদ্রলোক বা তার প্রথম স্ত্রীর নামে বা তার পরিবারের বিভিন্ন জনের নামে। শুধু এগুলোই নয়, ময়মনসিংহে জুতা ফ্যাক্টরি রয়েছে তার, এবং এগুলো ছাড়াও তার প্রায় 1 ডজন কোম্পানির মালিকানা রয়েছে তার পরিবারের। তার হয়তো ছেলে মেয়ে বা তার স্ত্রী, প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী, মোট কথা তার সম্পদের পরিমাণ হচ্ছে এগুলো। এই সব কিছু কিন্তু বেরিয়ে আসে। এর প্রেক্ষিতে প্রাথমিকভাবে তাকে পদচ্যুতি দেওয়া হয়, এবং সর্বশেষ খবর আমরা 2-3 দিন আগে যা পেয়েছি তা হলো যে এই ভদ্রলোক সর্বশেষ খবর অনুযায়ী তিনি দেশ থেকে পলায়ন করেছে, এবং দেশ থেকে পালানোর সময় কাস্টমসে যাতে সে ধরা না পড়ে, তাকে যেন আটকে না দেয়, এজন্য তিনি তার মাথা ন্যাড়া করে তিনি একটি গোপন একটি কি বলে যে বেশ ধরে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন। এই পর্যন্ত সংবাদ পাওয়া গেছে। তো এই হচ্ছে এই পুরো ঘটনার শুরু এবং শেষ। এই মতিউর রহমান ভদ্রলোকের পুরো কার্যক্রম থেকে বা তার কার্যকলাপ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো যে হারামে কোনো আরাম নেই। হারাম জীবনযাপন, হারাম উপার্জনের মধ্যে সামান্য পরিমাণও যদি আরাম থাকতো, তাহলে এই ভদ্রলোক তিনি কারি টাকা কামাই করেছেন, তার 2টি সংসার, তিনি সেগুলোকে তাদের সন্তানদেরকে ইচ্ছা মতো টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা করে বড় করে এখন তার এই অবস্থায় এসে তিনি দেশব্যাপী একজন চোর সাব্যস্ত হলেন। শুধু তাই নয়, প্রাথমিকভাবে তাকে পদচ্যুতি দেওয়া হলো, এবং পরিস্থিতি অনুধাবন করতে পেরে তিনি একদম লাঞ্ছিতের সাথে মাথা ন্যাড়া করে দেশ ত্যাগ করলেন। এই হচ্ছে এই ভদ্রলোকের যে পরিণতি। এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে হারামের মধ্যে কোনো আরাম নেই। তবে এই যে তার যে পরিণতিগুলো আমরা দেখছি, প্রাথমিকভাবে তিনি চোর সাব্যস্ত হলেন, এরপর তাকে পদচ্যুতি দেওয়া হলো, এরপর তাকে তিনি দেশ ত্যাগ করলেন। এগুলোর বাইরেও তিনি যেই সমস্যা বা যেই সংকটটিতে পড়বেন, এটি আমার ধারণা যে তিনি একটি পারিবারিক উভয় সংকটে পড়বেন। পারিবারিক সংকটে কিভাবে পড়বেন? তার যে 2টি সংসার, 2 স্ত্রীর সংসার, এই 2 দিক থেকেই তিনি বিভিন্ন রকম প্রেশার বা চাপ তিনি এখন চাপ তার প্রতি শুরু হবে। সেটি কিভাবে? প্রথম স্ত্রীর পক্ষ থেকে বা প্রথম যেই সংসার, প্রথম স্ত্রীর পক্ষ যারা সন্তানাদি, তাদের পক্ষ থেকে তিনি যেই প্রেশারে পড়বেন সেটি হলো যে এই যে মিডিয়াগুলো যে তার যে সম্পদের ফিরিস্তি বের করেছে, এখানে কিন্তু অনেক কিছুই তার দ্বিতীয় স্ত্রীর নামে এবং দ্বিতীয় স্ত্রী সন্তানদের নামে। প্রথম স্ত্রীর পক্ষ থেকে এগুলো নিয়ে এক ধরনের প্রতিহিংসামূলক এক ধরনের আচরণ শুরু হবে, যেহেতু তারা আগের থেকে এগুলো জানতো না, বা জানলেও এতটা প্রকাশ্যভাবে জানতো না। এই জন্য তাদের পক্ষ থেকে এক ধরনের প্রেশার বা চাপ তৈরি হবে যে তাদেরকে কেন এত কিছু দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে। এখান থেকে এক ধরনের চাপ তিনি তার প্রতি দেওয়া হবে। আর দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে বা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের পক্ষ থেকে যেই চাপটি আসবে তা হলো তিনি যে এই ইফাতের পরিচয়কে তিনি অস্বীকার করে ইফাতকে একজন অবৈধ সন্তান বা জারজ সন্তান হিসেবে সাব্যস্ত করেছেন দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে। এটি কিন্তু একটি মারাত্মকভাবে তার প্রতি এক ধরনের প্রেশার তৈরি হতে পারে যে এই আসলে ইফাতকে অস্বীকার করার মধ্যে দিয়ে তিনি তো সেই ভদ্র মহিলাকে বা তার দ্বিতীয় স্ত্রীকেই তিনি একজন খারাপ মহিলা হিসাবে পুরো দেশের সামনে উপস্থাপন করেছেন, যে হয়তো যে তার বাবাই জানে না, তার মানে সেই মহিলা তো অবশ্যই খারাপ। এ ধরনের এক ধরনের অবস্থা কিন্তু তার নিজের সেই দ্বিতীয় পক্ষের স্ত্রীদের যারা আত্মীয় স্বজন বা তার যে ফ্যামিলি রয়েছে সেই মহিলার, তাদের মধ্যে কিন্তু এই ধরনের এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তিনি ফেলে দিয়েছেন। তো এই সব কিছু মিলিয়ে এই যে আমরা এখন পর্যন্ত তার যে পরিণতি দেখছি, এগুলোর বাইরেও তার যে আসল যেই পারিবারিক ভাবে যে এক ধরনের সংকট, এটি কিন্তু আসলে আমার মনে হয় সামনে তার জন্য অপেক্ষা করছে। মোদ্দা কথা হচ্ছে যে আমরা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে অবৈধ সম্পদ বা অবৈধ জীবনযাপনের মধ্যে আল্লাহ তাআলা কোনো শান্তি বা কোনো সুখ রাখেননি, বরং অল্প কিন্তু হালাল কামাই, হালাল উপার্জনের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের জন্য, মানব জাতির জন্য সুখ এবং সমৃদ্ধি নিহিত রেখেছেন। এজন্য আমাদের অবশ্যই উচিত হারামের দিকে না গিয়ে হালালের দিকে আমাদের ফোকাস করা।